স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। সাবেক রাষ্ট্রপতির স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালের এই দিনে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে শহীদ হন তিনি। ক্ষণজন্মা এই পুরুষ আর কিছুদিন সময় পেলে দেশ অনেক দূর এগিয়ে যেত বলে মনে করেন তার সহযোদ্ধারা। খান আলামিনের রিপোর্টেরই বিস্তারিত। জিয়ার কণ্ঠ শুনে দিগ্ভ্রান্ত ও অনিশ্চয়তায় নিমজ্জিত বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মা ও মাটির সুরক্ষায়। সেই থেকে শুরু ইতিহাসের নানা বাঁকে নানানভাবে দেশকে তিনি দিয়েই গেছেন, শুধু বিনিময়ে নিয়েছেন কেবল মানুষের ভালোবাসা। ২৬ তারিখ কিন্তু তিনি নিজের পক্ষ থেকেই স্বাধীনতা ঘোষণা করেছে এবং সকলেই জানে যে এই পর্যন্ত কোনো রাজনীতিবিদের সাথে ওনার দেখা হয়নি, কথা হয়নি, কারো পরামর্শও করেনি। তাইলে তিনি কি পরিমাণ সাহসী। যুদ্ধের পূর্ব থেকে যখন আমরা বিদ্রোহ করব এই সিদ্ধান্ত নিই, তখন থেকে ওনার সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়। বিদ্রোহ করার পরে, স্বাধীনতা ঘোষণা করার পরে উনি আমাকে ভাই ডাকলেন। ১৯৩৬-এর ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়ির মণ্ডল বাড়িতে মনসুর রহমান ও জাহানারা খাতুনের সংসার আলো করে জন্ম নেন জিয়াউর রহমান। লেখাপড়ায় মেধাবী জিয়া কর্মজীবনে চৌকস সেনা কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ইতিহাসের প্রতিটি বাঁকে নিজস্ব ক্যারিশমায় জিয়াউর রহমান গড়েছেন নতুন ইতিহাস। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির সঙ্গে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় সেনা প্রধান ও রাষ্ট্রপ্রধান হয়ে হাজির হয়েছেন জাতির ত্রাতা হিসেবে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান দেশের রাজনীতিতে প্রতিযোগিতা সৃষ্টির আভাস দিয়ে বলেছিলেন, রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে তোলার কথা, অর্থাৎ শুধু কথার ফুলঝুরি নয়, মানুষের পাশে থেকে কাজ করতে হবে রাজনীতিবিদদের। রাজনীতিতে আগে একটা ধারণা ছিল যে ভালো বক্তৃতা দিতে পারে সে ভালো রাজনীতিবিদ। তিনি এই রাজনীতিকে কর্মভিত্তিক, উন্নয়ন ভিত্তিক এবং জ্ঞান ভিত্তিক রাজনীতি করার জন্য উৎসাহিত করেছেন। ১৯ দফার মাধ্যমে দেশকে আর্থসামাজিক ভিত্তির ওপর শক্ত অবস্থানে দাঁড় করাতে চেয়েছিলেন জিয়া। স্বনির্ভর হতে দেশবাসীকে উদ্বুদ্ধ করায় সফল হন এই রাখাল রাজা। সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য তিনি বিপ্লব সাধন করেন। তার শাসনামলে দেখা যায় যে ১৯৭৪ সনে আওয়ামী লীগের সময় যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দেশে উনি ৩ বছরের মধ্যে এদেশ থেকে চাউল রপ্তানি করেছেন। ১৯৭৭ থেকে ৮১, ৪ বছরেরও কম সময় রাষ্ট্রপতির দায়িত্বে থেকে বাংলাদেশকে এগিয়ে নেন অনেকটুকু। সহযোদ্ধারা আজও তার অভাব অনুভব করেন। দেশে যেভাবে তিনি কাজ শুরু করেছিলেন, সকলকে ঐক্যবদ্ধ করে, জাতিকে ঐক্যবদ্ধ করে, এটা কন্টিনিউ করলে দেশ অনেক এগিয়ে যেত। আজ লক্ষ কোটি জেগেছে প্রাণ, টেকনাফ থেকে তেতুলিয়া, তুমি চির অম্লান চিরঞ্জীব জনতার নেতা জিয়া। জনতার নেতা জিয়া দেশি বিদেশি চক্রান্তে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে নিহত হন। থমকে যায় গোটা দেশ, থমকে যায় দেশের অগ্রগতি। গত ১.৫ দশক জিয়া চর্চা প্রায় বন্ধ করে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদ। তবু প্রতিটি মানুষের হৃদয়ে কর্মগুণে চির অম্লান ও চিরঞ্জীব হয়ে আছেন শহীদ জিয়া। খান আলামিন, আরটিভি, ঢাকা। ছোটবেলা থেকেই বেশ ডানপিটে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পুকুরার খালে সাঁতার কাটার নেশা ছিল তার। শ্রমিকের সাথে এক থালায় খেতেন। সব মানুষ ছিল তার কাছে সমান। দিনের বেশিরভাগ সময় গ্রামের পণ্ডিতদের সঙ্গে কাটাতেন তিনি। জিয়াউর রহমানের শৈশবের সেই স্মৃতি তুলে ধরেছেন তার ছোটবেলার সহপাঠীরা। বগুড়া থেকে শাহাদাত জামানের রিপোর্ট, জানাচ্ছেন আলওয়ান খান। দেশের ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান জন্ম বগুড়ার গাবতলীর নসিপুর ইউনিয়নের বাগবাড়ি। গ্রামের কাদামাটি, পানি, জমির আইল ধরেই ঘুরে বেড়াতেন কিশোর জিয়াউর রহমান। অসাধারণ এই মানুষটি মানুষের সঙ্গে মিশতেন খুব সাধারণভাবে। রাষ্ট্রপতি হওয়ার পরও ছদ্মবেশে মানুষের খোঁজ খবর নিতেন। শ্রমিকদের সাথে এক থালায় খেতেন পান্তা ভাত।
বেঁচে থাকা তার কয়েকজন সহপাঠী জানান, ছোটবেলা থেকেই জিয়াউর রহমান ছিলেন দুঃসাহসী। একসাথে খেলাধুলো করছি, দৌড়দৌড়ি বদম বদম খেলা হচ্ছিল, দৌড়দৌড়ি করে সিবও খেলা হচ্ছিল, এখান থেকে দৌড় করে দেওয়া হচ্ছিল, আবার বিলের থেকে দৌড় করে আবার আসা হচ্ছিল, সেইরকম খেলাধুলো করছি আগে আমরা। দৌড় খেলায়ও বেশ পারদর্শী ছিলেন জিয়া, খেলতেন কানামাছি। জিয়ার নেশা ছিল পুকুর ও খালে সাঁতার কাটা। মানুষ যোগানেই থাকছে, কোয়াই থাকছে, এই খালে মোট সাঁতার কাটা লাগবে। ওই পুকুর দেখলেন যে পুকুর আসছিল না, ওই হাটের নাম আমাদের একটা খাল আসছিল, ওই বই চেঙ্গা করে ওই হাটের উপরে হাট ঘর, এই এঁকে বসি মাটিতে বসা হয়েছে, বসে ঝাঁপ দিয়ে নামে সাঁতার কাটবি। জিয়াউর রহমানের দাদা ছিলেন পণ্ডিত কামাল উদ্দিন মণ্ডল। তৎকালীন জমিদার পরিবারে বিয়ে করে শ্বশুরালয়েই সংসার জীবন শুরু করেন। আর জিয়ার দাদার কথা করছেন সে কামাল মণ্ডল, সেই কামাল মণ্ডল এখানে ঘর জমে থাকে। মিসিরুনা দিয়ে বিয়ে সাজিয়ে হয়, বিয়ে তোলা বিয়ে দিয়েছিল। মিসিরুন বললো যে আমি 500 বিঘা জমি আমার বাবার, আমি পরের বার জমো কেন, তো এখানেই ঘর সংসার করেছে, এখানেই থাকছে। বগুড়ার বাগবাড়ি গ্রামে এখনো 130 বছরের বাড়িটি কালের সাক্ষী হয়ে আছে। বাড়িটি জাদুঘর করার দাবি এলাকাবাসীর। এখানকার গণ্যমান্যরা বাধা দিলে তাকে কেস করার হুমকি দেয়, ধমকি দেয়। তার গাছ ছিল, সেগুলো গাছটা সবকিছু কেটে নিয়ে চলে গেছে। স্কুলের স্মৃতি এখন ছবি আছে। বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জিয়াউর রহমানের পড়াশোনার হাতে ঘড়ি। 2018 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদ্যালয়টি ভেঙে ফেলে। ইতিহাস থেকে জিয়াকে মুছে ফেলার চেষ্টা করা হলেও তিনি রয়ে যান মানুষের হৃদয়ের গহীরে। আলোয়ান খান, RTV। রাজনৈতিক দলগুলো নয়, খোদ সরকারই চায় না ডিসেম্বরে নির্বাচন হোক, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, সরকার নির্বাচন আয়োজন না করলে জনগণ ডিসেম্বরে নির্বাচন আদায় করবে। ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহ উদ্দিন আহমদ। দেশের ক্রান্তিকালে জিয়াউর রহমানই হাল ধরেছিলেন বলে মন্তব্য করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রুদ্র রফিকের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে বৃষ্টি উপেক্ষা করে জড়ো হন নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র নেতারা। শ্রদ্ধা জ্ঞাপন শেষে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। পরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র উত্তরণ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন দ্রুত নির্বাচন। তিনি বললেন, একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, নির্বাচন চায় না। পরে খামারবাড়ির TNT মাঠের সামনে বস্ত্র বিতরণ শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, সমস্ত জাতি অপেক্ষায় রয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের। সমগ্র জাতি একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। এদিকে রাজধানীর গুলশানে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে ডক্টর মোশাররফ হোসেন বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। শহীদ জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা নয়, যুদ্ধ করেছেন সম্মুখ সমরে। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। ধানমন্ডি থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, সরকার দেশের মানুষের চোখের ভাষা বুঝে অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরুর দ্বিপাক্ষীয় বৈঠক হয়েছে। এ সময় 6টি সমঝোতা স্মারক সই হয়। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছলে ডক্টর ইউনূসকে গার্ড অব অনার দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, জাপান ও বাংলাদেশ চুক্তি করেছে, যার আওতায় ঢাকাকে বাজেট সহায়তায় রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে $1.063 বিলিয়ন দেবে টোকিও। এদিকে আজ জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদের সংগঠন জেটোর সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সন্ধ্যায় দেশটির সোকা ইউনিভার্সিটি থেকে প্রধান অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন তিনি। এছাড়াও বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
গভীর নিম্নচাপের কারণে অস্বাভাবিক জোয়ারে দেশের উপকূলীয় জেলাগুলো বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। আগামীকালও সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলবৎ রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। নদ নদীর পানি বাড়ায় দেশের ৬ জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিজ। গেল 2 দিনের টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় হাঁটু পানিতে ডুবে আছে নিউ মার্কেট এলাকা। স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রাস্তাঘাট ভাঙি যায়, প্যাসেঞ্জারও বন্ধ পড়ে যায় এই পানি হইলে। মার্কেটে বেচা কেনা অবস্থা না, পানি কাটার জন্য গাড়িগুলো চলতে হতেছে না। আমি আসছি প্রায় আর 2 ঘন্টা আগে, কিন্তু বৃষ্টির কারণে দোকানে ঢুকাই যাচ্ছে না। এই জলাবদ্ধতা কিভাবে আসলে দূর করা যায় ওইটার একটা ব্যবস্থা করা, কারণ আমাদের জন্য এটা খুবই, রিক্সা ভাড়া 20 টাকা থেকে 60 টাকা হয়ে যায়। সমস্যাগুলো তো সমাধান করার দায়িত্ব যে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের, তারা কি উদ্যোগ নিতেছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অস্বাভাবিক জোয়ারে নোয়াখালী, বরিশাল, ভোলা সহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব এলাকায় নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। বরিশাল নদীবন্দরে 2 নম্বর বিপদ সংকেত থাকায় দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে সব ধরনের লঞ্চ চলাচল। আবহাওয়া অধিদপ্তর বলছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে এখন স্থল নিম্নচাপ আকারে টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এবং আজকে দিনের মধ্যে হয়তোবা, আজকে আমাদের 30 তারিখ, আজকের মধ্যে হয়তোবা সেটা আরও দুর্বল হয়ে মোটামুটি লঘুচাপের পরিণত হতে পারে। কিন্তু বৃষ্টির যে ধারাটা আমাদের গতকালকে দেখলাম, আজকে হয়তো সেটা হতে পারে এবং আগামীকালকে সেই ধারাটা অব্যাহত থাকতে পারে। তো বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে সারা দেশে। নদ নদীর পানি বাড়ায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা সহ বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। নিম্নচাপ ও বৃষ্টি নিয়ে সবশেষ অবস্থা জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ জানাবেন যে নিম্নচাপ ও বৃষ্টির কারণে হাতিয়াতে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন এবং বিদ্যুতের সরবরাহ ঠিক রয়েছে কিনা। জি হাবিবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি প্রথমে আপনার প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে বলবো এখানে বিদ্যুতের তেমন একটা সমস্যা হয়নি, কারণ হাতিয়াতে স্বতন্ত্র বিদ্যুৎ কেন্দ্র থাকায় এখানে বিদ্যুতের তেমন একটা সমস্যার মধ্যে এখানকার গ্রাহকদেরকে পড়তে হয়নি। অন্যদিকে দুর্যোগের এবং আবহাওয়ার যদি আমি কথা বলতে হয় তাহলে বলবো যে গত 3 দিন ধরে অব্যাহত ভারী বর্ষণ এখনও চলমান রয়েছে। কিছুক্ষণ আগে বৃষ্টির কিছুটা নাগাল বা থেমেছে বলে বলা চলে, কিন্তু এখনো আকাশে গুমুটা পরিবেশ এবং অন্ধকারচ্ছন্ন অবস্থা বিরাজ করছে। গত 3 দিন থেকে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের যে নৌ যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে তা এখনো অব্যাহত আছে। আমি সকাল থেকে হাতিয়া নলছিরা ঘাটে অবস্থান করছি। আমি এখানে দেখেছি সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনার্স প্রথম বর্ষে ভর্তির পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা তারা ঘাটে এসে অবস্থান করছে। তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। আগামীকালকে সকালবেলা জেলা সদরে তাদের পরীক্ষা, তারা নদী পার হওয়ার জন্য ঘাটে এসে অপেক্ষা করছেন। এদিকে ক্ষয়ক্ষতি বা এফেক্টেড যদি বলতে হয় তাহলে আমি বলবো যে হাতিয়ার নলছিরাঘাটে বেড়িবাঁধের বাইরে গত 2 দিনের জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরিশ্বর ইউনিয়নের মাইচা মার্কেট এবং পাইতন মার্কেটে মাছ বাজার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সরিশ্বর ইউনিয়নের পূর্ব পাশেই জলোচ্ছ্বাসে বেড়িবাঁধের অধিকাংশ এলাকায় ধসে পড়েছে। কিন্তু এখনো জলোচ্ছ্বাসে তেমন একটা বেড়িবাঁধ ছিঁড়ে যায়নি, কিন্তু ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। আগামী পূর্ণিমা এবং আমাবস্যার জোয়ারে বেড়িবাঁধ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে এসব এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আমি কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের সাথে। তিনি আমাকে বলছেন সরগাছিয়া, ডালচর এবং নিজিম দ্বীপে যেসব এলাকা জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এগুলা ক্ষতিগত তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করার চিন্তা ভাবনা করা হচ্ছে। এ ছিল আমার কাছে হাতিয়া থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। অর্থনীতি স্থিতিশীল অবস্থায় এনে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দেয়াই বাজেটের মূল উদ্দেশ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তাই বিগত সরকারের নেয়া প্রকল্প বন্ধ করছে না অন্তর্বর্তী সরকার। বাজেটে 1250 প্রকল্পের মধ্যে আওয়ামী আমলেরই 1200 প্রকল্প থাকছে। RTVকে দেয়া এক সাক্ষাৎকারে পরিকল্পনা উপদেষ্টা বলেন, এই প্রকল্পগুলো বাস্তবায়নে বাজেটের বড় অংশ চলে যাচ্ছে।
আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া দেশের ভঙ্গুর অর্থনীতিকে সচল করার পর এবার বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আরটিভির সঙ্গে একান্ত আলাপে পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রবৃদ্ধি নয়, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা নিম্নবিত্তের মানুষকে একটু স্বস্তি দিতে চাচ্ছি। যেই অস্থিতিশীলতা ছিল অর্থনীতিতে, একটা ভঙ্গুরতা ছিল, এটাকে অন্তত একটা জায়গায় এনে যাতে পরবর্তীতে আবার প্রবৃদ্ধির দিকে যাওয়া যায় এবং কর্মসংস্থান বৃদ্ধি করা যায়। বিগত সরকার রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া অনেক অবাস্তব প্রকল্প নিয়ে অর্থনীতির বড় ক্ষতি করেছে বলে জানান তিনি। আমরা তো উত্তরাধিকার সূত্রে এত প্রকল্প পেয়েছি এবং সেই সব প্রকল্পগুলোর মধ্যে অনেক অসঙ্গতি আছে, অনেক বাড়তি ব্যয় আছে, নকশার ভুল আছে, যেই রাস্তা যেখান দিয়ে যাওয়ার কথা তার থেকে রাজনৈতিক কারণে অন্যদিক দিয়ে গিয়েছে। আগামী প্রশ্নপত্র বাজেটে 1200 প্রকল্পের মধ্যে মাত্র 30-40টা প্রকল্প হলো আমরা নিজেরা শুরু করেছি, বাকিগুলো সবই চলমান প্রকল্প। বাজেটে বরাদ্দ বাড়ছে শিক্ষা ও জ্বালানি খাতে, তবে সার্বিক বাস্তবতায় ভর্তুকি কমানো যাচ্ছে না বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। বন্ডের আকারে এবং কিছু নগদ অর্থ শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতার জন্য দেওয়া হচ্ছে। একটা কারিগরি শিক্ষা ক্যাডার বলি আর যাই বলি, এটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ওটা অন্তত 150-200 জন শিক্ষককে নিয়োগের ব্যবস্থা করেছি। গ্যাসের ক্ষেত্রে আমরা উত্তোলন, অনুসন্ধান এগুলোর ক্ষেত্রে অনেকগুলো প্রজেক্ট দিয়েছি। কাজে এই খাতে দেখা যাবে যে ব্যয় আছে। প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের অনেকের দুর্নীতির কারণে সরকারি টাকার অপচয় হচ্ছে বলেও জানান ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। অনিয়ম এবং বিশৃঙ্খলা এত বেশি, এখানে আসলে একটা সুশাসন ফিরিয়ে না এনে শুধু অর্থ বরাদ্দ দিয়ে কিছু হবে না। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। টানা বৃষ্টির প্রভাব পড়েছে বাজারেও, তাই সাপ্তাহিক ছুটির দিনেও বাজারে নেই ক্রেতার সমাগম। এ সপ্তাহে নতুন করে কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি, তবে বৃষ্টি অব্যাহত থাকলে দামে প্রভাব পড়ার আশঙ্কা বিক্রেতাদের। কায়েস রাহাতের রিপোর্ট। টানা বৃষ্টিতে অস্বস্তিতে রাজধানী সহ সারা দেশের মানুষ, তাই সাপ্তাহিক ছুটির দিনেও বাজারে ক্রেতাদের আনাগোনা কম। তবে নতুন করে কোনো পণ্যের দাম বাড়েনি। বাজারে এক সপ্তাহের মধ্যে কমও নয়, বাড়াও নাই তেমন একটা। মাছের দাম বাড়ে নাই ভাই, কিনা অবস্থা খুবই খারাপ, কাস্টমার নাই বাজারে। নিত্যপণ্যের দাম আরো কমানোর দাবি ক্রেতাদের। বাজার দাম তো চড়াই, বিশেষ করে চাউল ডাল, তারপর মশলার দিকটা অত্যন্ত বেড়ে গেছে। এই কিছু জিনিস আছে, শাকসবজিটা একটু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। বর্তমান পরিস্থিতি হিসেবে আমার কাছে হাতের লাগানি মনে হচ্ছে। আর আসলে ভাই যে পরিমাণে পানি, মানুষ হাঁটা চলার রাস্তাটা খুব কষ্টকর, তার মধ্যে যারা বাজারে আসতেছে অতি প্রয়োজন যার সেই কিন্তু আসতেছে। বৃষ্টির কারণে নিত্যপণ্যের সরবরাহ ব্যাহত হলে সামনে দাম বাড়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। পুঁই শাক বেশি 20 টাকারই, লাল শাক 10 টাকা, পালং শাক 10 টাকা, কলমি শাক 5 টাকারই, ডাঁড়াও 10 টাকারই। এবছর ফসল বেশি, এই দিন বাজার আর বৃষ্টি বাদল হয় না, এখন তো বর্তমান বৃষ্টি হয়েছে, পরে বাড়তে আর বর্তমান কোনো মালের দাম এরকম বেশি আমরা পাচ্ছি না। এলাচির আগে থেকে একটু বেশি ছিল, ওই অবস্থায় আছে, কিন্তু জিরার দাম আগে থেকে একটু কম। তো অন্যান্য মশলা যেগুলো আছে বর্তমান সব মশলার দাম বর্তমানে এবার কম যাচ্ছে। বাজারে নিত্যপণ্যের দাম ও সরবরাহ ঠিক রাখতে সরকারকে নজরদারি বাড়ানোর তাগিদ দেন ক্রেতারা। কায়েস রাহাত, আরটিভি, ঢাকা। কোরবানির জন্য যশোরে চমক নিয়ে এসেছে মরুর জাহাজ খ্যাত 7টি উট। এর প্রতিটির দাম হাঁকানো হয়েছে 30 থেকে 35 লাখ টাকা, যার মধ্যে একটি বিক্রিও হয়ে গেছে। প্রতিদিন মানুষ উটগুলো দেখতে ভিড় করছেন সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নাসিরের খামারে। যশোর থেকে বিএম ফারুকের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে নাদিরা সুলতানার রিপোর্টে। নাসির উদ্দিন প্রায় 1 বছর আগে সৌদি আরব থেকে 7টি উট আমদানি করে যশোরের পুটখালীতে নিজের খামারে লালন পালন করছেন। আগে থেকে তার বাণিজ্যিক গরুর খামার রয়েছে। শখ করে তিনি উটগুলো আমদানি করেছিলেন। বর্তমানে প্রতিটির উচ্চতা 12 থেকে 15 ফুট। সেগুলো এখন কোরবানির জন্য পুরো প্রস্তুত। খবর পেয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারাও আসছেন। প্রতিটি উটের মূল্য তিনি নির্ধারণ করেছেন 30 থেকে 35 লাখ টাকা। নাভারন উল্লাসির থেকে আমরা আইসি উট দেখে অনেক ভালো লাগলো। বিভিন্ন জায়গাতে মেয়ে ছেলেপিলে আসছে,
উট দেখার জন্য। উটগুলোকে ভুট্টা, ঘাস আর ছোলা খাওয়ানো হয় নিয়মিত। বিশেষ তালিকা মেনেই উটগুলোকে প্রতিদিন খাবার খাওয়ানো হয়। 3 বার করে পানি দিতে হয় আর খাদ্য দিতে হয় ভুট্টা, গম, ছোলা, সয়াবিনের খোল, সরষের খোল, পাতা আছে আমের পাতা, বটের পাতা, নিমের পাতা, বাবলার পাতা। এই কিছু উট ক্রয় করা হয়েছে আমাদের পুটখালি ফিরোজ আল মামুন গবাদি পশু ফার্মে। উটগুলো 1.5 বছর যাবৎ লালন পালন করা হচ্ছে। 12 মন, 17 মন, 18 মন এরকম ওজন আছে। উট এদেশের প্রাণী না হওয়ায় বিশেষ যত্নের ব্যবস্থা নিতে হয়। এগুলো সুস্থতায় ভেটেরিনারি সার্জনরা দেখভাল ও চিকিৎসা সেবা দিয়ে থাকেন। আমাদের যে সমস্ত ভেটেরিনারি সার্জন আছেন তারা সবকিছু সমস্ত প্রাণীরই চিকিৎসা করতে সক্ষম। নাদিরা সুলতানা, RTV। দীর্ঘ 1 যুগ পর আবারও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ। সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামীকাল সকাল 11টা থেকে 12টা পর্যন্ত একযোগে সব দেশে জেলা সদরে 137টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রায় 4 লাখ আসনের বিপরীতে মোট 5,60,595 জন শিক্ষার্থী অংশ নেবে। ভর্তি পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সহ 100 মার্কের MCQতে। ঈদের পর ফল প্রকাশ করা হবে। সিরিজ বাঁচানোর মিশন নিয়ে দ্বিতীয় T20তে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম ম্যাচে হার নিয়ে সিরিজ শুরু করেছে লিটন দাসের দল। এই ম্যাচে হারের বৃত্ত থেকে বেরিয়ে এসে সমতায় ফিরতে চায় টিম টাইগার্স। এদিকে ঘরের মাঠে প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস ধরে কাজে লাগিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করতে চায় পাকিস্তান। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।